অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তাঁর উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন। তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি। একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয়। এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রূপালী এবং আমার সঙ্গে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি। নমস্কার রূপালী, কেমন আছো? খুব ভালো আছি, কিন্তু আমি না কি চাই জানো, আমার মনে হয় আমি যেটা চাই সবাই চায়। ওয়ালেট থেকে টাকা খরচ করলাম বা অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করে কোনো জিনিস কিনলাম, তারপরে সেই মধুসূদন দাদা দইয়ের ভাঁড়ের মতন আবার অ্যাকাউন্টের দিকে তাকিয়ে দেখবো পুরো টাকা রয়ে গেছে। মানে যতই খরচ করি না কেন টাকা যেন আমাকে ছেড়ে না যায়, মানে অর্থটা যেন মানে জীবনের শেষ দিন পর্যন্ত থাকে। কারণ একটা জিনিস দেখো রূপালী, অর্থ না হলে আমার বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো, বেসিক যে নিডস, সেটাও কিন্তু ফুলফিলমেন্ট হবে নেসেসিটিটাই কোথাও, কারণ আমাদের নেসেসিটিটাই আটকে যাবে। এবং অর্থটা হচ্ছে আমাদের নেসেসিটি, কারণ অর্থ না থাকলে চিকিৎসা হবে না, অর্থ না লাগলে তুমি খাবার খেতে পারবে না, অন্ন বস্ত্র বাসস্থান এবং তোমার শখের যা কিছু সবকিছুই কিন্তু দাঁড়িয়ে রয়েছে অর্থের উপর। একদম। সুতরাং আজকে আমাদের যে আলোচনা পর্ব সেটা হচ্ছে টাকা, অর্থ, এবং কার কত ভালো অর্থভাগ্য রয়েছে। জীবনে কে অসম্ভব ধনী হতে পারবেন, কে স্বল্প ধনী হতে পারবেন, আবার কে সারা জীবনে একটা নর্মাল লাইফ লিড করবেন। আমি এই কয়েকটা লেমানের মতো প্রশ্ন করি, তুমি একটু বুঝিয়ে বলে দাও। যেমন ধরো, প্রচুর মানুষের জীবনে আকাঙ্ক্ষা থাকে যে আমার খুব একটা বেশি লোভ নেই, কিন্তু আমার একটা সিকিউরড লাইফ চাই। তো আমাকে বলো, জন্মছকে কি কম্বিনেশন থাকলে তার একটা সিকিউরড ফাইন্যান্সিয়াল ব্যাকআপ একটা সরকারি চাকরির মতন হবে? একদম। প্রথম কথা আমি বলি রূপালী, সেটা হচ্ছে যে অর্থভাগ্য কাদের ভাগ্যে রয়েছে। অর্থ কাদের জীবনে প্রচুর হবে এবং কি কি যোগ থাকলে, কি কি প্ল্যানেটারি কম্বিনেশন থাকলে একজনের ইন্ডিভিজুয়াল হরোস্কোপে সে জীবনে যথেষ্ট অর্থবান হতে পারবেন। প্রথমে আমি তার কিছু ক্লু দেব, তারপরে আমি আসব বিভিন্ন পেশা ভিত্তিক অর্থনৈতিক ইনকাম। প্রথম কথা হচ্ছে অর্থকারক গ্রহ কারা। অর্থকারক গ্রহ হচ্ছেন কিন্তু বৃহস্পতি, অর্থকারক গ্রহ হচ্ছেন শুক্র এবং অর্থকারক গ্রহ হচ্ছেন কিন্তু রাহু। এই তিনটে গ্রহ যদি জন্মছকে স্টেবল পজিশনে থাকে, ফেভারেবল পজিশনে থাকে এবং শুভ নক্ষত্র যোগের আন্ডারে থাকে এবং শুভ গ্রহের দৃষ্টিযুক্ত হয়, তবে কিন্তু, এবং তারা নিজেদেরকে যথেষ্ট বলবান থাকতে হবে, তবেই কিন্তু একটা মানুষের জীবনে অর্থ আসবেই। এবার প্রশ্নটা হচ্ছে, অর্থের জন্য কিছু যোগ থাকা দরকার জন্মছকে। যেমন গজকেশরী যোগ, চন্দ্রের দৃষ্টি বৃহস্পতির উপর এবং বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের উপর, সমসপ্তমে বৃহস্পতি চন্দ্র উভয়কে দৃষ্টি দিচ্ছে। অথবা ক্ষেত্র বিনিময় যোগ, চন্দ্রের ঘরে বৃহস্পতি অবস্থান করে আছেন, কর্কট রাশিতে বৃহস্পতি, এবং চন্দ্র অবস্থান করে আছেন বৃহস্পতির ঘরে, ধনুর ঘরে অথবা মীনের ঘরে, তাহলে সেটা কিন্তু হয়ে গেল ক্ষেত্র বিনিময় যোগ। সেই ক্ষেত্রে কিন্তু তারা যথেষ্ট অর্থবান হবে। অর্থপতি যদি কারো জন্মছকে ভাগ্যস্থানে অথবা একাদশভাবে অবস্থান করেন, সেই ক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট অর্থবান হবে। অর্থপতি মানে লগ্নের দ্বিতীয় অধিপতি। আচ্ছা। আমরা দ্বিতীয় ভাব থেকে সবসময় আমাদের ইনকাম বিচার করব। বৃহস্পতির পজিশন লগ্নভাবে, পঞ্চমভাবে, নবমভাবে অথবা একাদশভাবে, এবং
মিত্র গ্রহণ নক্ষত্রে থাকতে হবে। যেমন ধরো রবির নক্ষত্রে বা মঙ্গলের নক্ষত্রে, নিজস্ব নক্ষত্রে অথবা চন্দ্রের নক্ষত্রে, তাহলে কিন্তু তারা যথেষ্ট বলবান হবে। যদি দেখা গেল যে বৃহস্পতি ভালো পজিশনে আছে কিন্তু রাহুর নক্ষত্রযুক্ত হয়ে, রাহু নিচস্থ হয়ে বৃশ্চিক রাশিতে অবস্থান করে আছে লগ্নের ষষ্ঠ ভাব হয়ে বা দ্বাদশ ভাব হয়ে, ইনকাম আসবে, জলের মতো অর্থ খরচ হয়ে যাবে এবং একটা সার্টেন টাইমের পর কিন্তু ইনকামটা বন্ধ হয়ে যাবে। এরপর আমি আসবো শুক্রের অবস্থান। জন্মছকে লগ্নভাবে, লগ্নের তৃতীয় ভাবে, চতুর্থ ভাবে, পঞ্চম ভাবে, সপ্তম ভাবে, নবম, দশম, একাদশ ভাবে থাকলে তারা কিন্তু অর্থবান হবে। এবং শুক্র যদি রেবতী নক্ষত্রযুক্ত হয়, ভরণী নক্ষত্রযুক্ত হয়, তবে সে কিন্তু যথেষ্ট অর্থবান হবে। আচ্ছা, এরপর কিন্তু আমি আসব রাহু। রাহু যদি চিত্রা নক্ষত্রে থাকে, রাহু যদি শতভিষা নক্ষত্রে থাকে, রাহু যদি রেবতী নক্ষত্রে থাকে, অথবা রাহু ভরণী নক্ষত্রে রয়েছে, কিংবা রাহু পুনর্বাসু নক্ষত্রে রয়েছে, অথবা মৃগশিরা নক্ষত্রে, সেই ক্ষেত্রে কিন্তু তারা ধনী হবে, কিন্তু স্বল্প ধনে ধনী। আচ্ছা, এরপর আমি আসব যে জন্মছকে যদি রাহু কুম্ভ রাশিতে থাকে, অথবা স্বক্ষেত্র কন্যা রাশিতে অবস্থান করে রয়েছে, বৃষভ বা মিথুন রাশিতে অবস্থান করে আছেন, এবং সেটা যদি কারোর লগ্নের দ্বিতীয় ভাব হচ্ছে, অথবা লগ্নের নবম ভাব হচ্ছে, বা লগ্নের একাদশ ভাব হচ্ছে, দশম ভাবেও কিন্তু রাহু যথেষ্ট সবল, সেই ক্ষেত্রে কিন্তু সে যথেষ্ট অর্থবান হবে। এরপর আমরা দেখব যে লগ্নাধিপতি যদি তৃতীয় অধিপতি এবং অষ্টম অধিপতির সঙ্গে লগ্নের পঞ্চম বা নবম বা একাদশ ভাবে অবস্থান করেন, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের অর্থবান হবে তারা। জন্মছকে যদি দেখা যায় যে লগ্নের দ্বিতীয় ভাবে বুধ, তাদের কিন্তু খুব ভালো ইনকাম হবে। এটাও একটা জিনিস আছে, বুধ যদি কন্যা রাশিতে উচ্চস্থ থাকছে, লগ্নের দ্বিতীয় ভাবে কন্যা রাশিতে বুধ উচ্চস্থ এবং অষ্টমপতির নক্ষত্রযুক্ত হয়ে, সেই ক্ষেত্রে কিন্তু তারা যথেষ্ট অর্থবান হবেন। লগ্নের দ্বিতীয় ভাব তুলা রাশি বা বৃষ রাশি, সেখানে শুক্র অবস্থান করে আছেন রাহুর নক্ষত্রযুক্ত হয়ে, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অর্থবান হবেন। এবং জন্মছকে যদি দেখা যায় যে চন্দ্র উচ্চস্থ অবস্থায় চন্দ্রের নক্ষত্রযুক্ত বা বৃহস্পতির নক্ষত্রযুক্ত হয়ে লগ্নের দ্বিতীয় বা নবম ভাবে অবস্থান করে আছেন, অথবা পঞ্চম, সপ্তম ভাবে অবস্থান করেছেন একাদশ ভাবের নক্ষত্রের অধীনে, সেই ক্ষেত্রে কিন্তু তারা যথেষ্ট অর্থবান হবে। বৃহস্পতির দৃষ্টি রয়েছে শুক্রের উপর, শুক্র দ্বিতীয় ভাবে অবস্থান করে আছে, তাদের প্রচন্ড অর্থ আসবে। বৃহস্পতি দ্বিতীয় বা নবম ভাবে অবস্থান করে আছে, শুক্রের দৃষ্টি পরস্পরের দৃষ্টি বিনিময় হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু দৃষ্টি বিনিময় যোগ হচ্ছে, এবং এই দৃষ্টি বিনিময় যোগেও কিন্তু প্রচন্ড ভালো অর্থ আসে। ক্ষেত্র বিনিময় যোগ, বৃহস্পতি শুক্রের ঘরে, শুক্র বৃহস্পতি পজিশনটা চেঞ্জ হলো, যেমন চন্দ্রের সাথে হয়েছিল গজকেশরীর। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহুর নিজস্ব কোনো ঘর নেই, কিন্তু রাহু একটা ঘরে উচ্চস্থ থাকে, একটা ঘরে নিচস্থ থাকে। সুতরাং দেখা যাচ্ছে রাহু হয়তো তার উচ্চস্থ ঘরে অবস্থান করে আছে, রাহুর দৃষ্টিযুক্ত হয়ে শুক্র লগ্নের দ্বিতীয়, অষ্টম, একাদশ ভাব অবস্থান করে আছেন, সেই ক্ষেত্রে কিন্তু অসম্ভব অর্থ ইনকাম করতে পারবে। এই ব্যাপারে আমি প্রত্যেকটা যোগ বলছি যে কোন কোন যোগ থাকলে, কোন কোন রাশিতে থাকলে তারা অর্থ ইনকাম করতে পারে। আবার বিশেষ কিছু রাশি আছে যে রাশিগুলো অর্থ দেয় মানুষকে। কোন কোন রাশিতে বেশি সংখ্যক গ্রহ অবস্থান করে থাকলে তাদের জীবনে অর্থ ইনকাম করতে পারবে, সেটাও ব্যাখ্যা করব। সময়টা যদি রাহুর যেহেতু উচ্চস্থ থেকে টাকাটা আসছে, তখন যদি তার আবার রাহুর মহাদশা চলে এবং রাহু খুব বেনিফিট পজিশনে থাকে, তাহলে তার অর্থ সেই সময়টাকে আরও বেশি আসে। দেখো, রাহুর মহাদশাতে কিন্তু মন্দ ফল দেয়, কারণ একটা জিনিস বলি রূপালী, রাহু সবসময় আমরা রাহুকে কিন্তু ধরি ম্যালিফিক প্ল্যানেট হিসাবে, নৈসর্গিক অশুভ গ্রহ হচ্ছেন কিন্তু রাহু। এবং রাহু যদি জন্মছকে দেখা যায় 18 বছর তো রাহুর মহাদশা আসে, সেই 18 বছরে কিন্তু জীবনে প্রচুর আপ অ্যান্ড ডাউন হয় যদি রাহু উচ্চস্থ অবস্থাতে থাকে। আচ্ছা, মানে যখনই রাহু ঢুকলো, রাহু তখন কিন্তু কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করবেই। ধীরে 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 তারপর একটা স্টেবল পজিশনে যায়। কিন্তু সব থেকে মানে বেশি
বেনিফিক হয় যখন রাহু অন্তর্দশায় আসে। আচ্ছা, এবারে বলো কোন কোন রাশির ক্ষেত্রে অর্থবান হয়? দেখো কিছু কিছু রাশি আমরা যদি কালপুরুষ চক্র দেখি রূপালী, তাহলে একটা জিনিস দেখো, কালপুরুষ চক্রের কিন্তু দ্বিতীয় রাশি হচ্ছেন বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু অর্থের মেন রাশি। সুতরাং কেউ যদি কারোর জন্মছকে যদি বৃষ রাশি, তার লগ্নের দ্বিতীয় ভাব হলো বা তার লগ্নের পঞ্চম ভাব, সপ্তম ভাব অথবা নবম একাদশ ভাব, এবং সেই বৃষ রাশিতেই শুক্র অবস্থান করে রয়েছে ভরণী নক্ষত্রযুক্ত হয়ে, তাদের কিন্তু জীবনে তারা প্রচণ্ড ভালো ইনকাম করবে। এরপর আমি আসব যাদের জন্মছকে কর্কট রাশি। কর্কট রাশি কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেয়। কর্কট রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে বা চন্দ্র অবস্থান করে থাকে এবং সেটা যদি লগ্নের দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, একাদশ ভাব হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রচন্ড ভালো ইনকাম করতে পারবেন। এরপরে কিন্তু আমি আসবো সিংহ রাশি। সিংহ রাশিও কিন্তু যথেষ্ট মানুষকে অর্থ দেয়, কিন্তু সিংহ রাশি পীড়িত হলে চলবে না। জন্মছকে সিংহ রাশির একটা প্রভাব থাকা দরকার। যদি সিংহ রাশিতে মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি অবস্থান করে থাকেন এবং সেটা যদি কারোর লগ্ন থেকে সপ্তম, নবম, দশম বা একাদশ ভাব হচ্ছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রচন্ড ধনবান হবে। এরপর আসবো আমি তুলা রাশি। তুলা রাশিও কিন্তু অর্থের ভাণ্ডার এবং এরা কিন্তু যথেষ্ট ন্যায় পথে ইনকাম করায়। তুলা রাশিতে কিন্তু যদি শুক্র অবস্থান করে আছেন অথবা রাহু অবস্থান করে আছে এবং সেটা হয়তো চিত্রা নক্ষত্র অবস্থান করে আছে বা স্বাতি নক্ষত্র অবস্থান করে আছে এবং সেটা লগ্নের সপ্তম ভাব হচ্ছে, ভাগ্যস্থান হচ্ছে নবম ভাব, দশম, একাদশ ভাব হচ্ছে, কখনো কখনো সেটা দ্বাদশ ভাবও হচ্ছে, তারা কিন্তু ফরেন মানি ইনকাম করছে, কারণ সেখানে কিন্তু দ্বাদশ ভাব এবং নবম ভাবের একটা লিঙ্ক রয়েছে এবং তার সঙ্গে কিছুটা হলেও বৃহস্পতির হাত, শুক্রের হাত এবং রাহুর হাত রয়েছে। সে কিন্তু বিদেশের মানি ইনকাম করছে। এবার কাদের জন্মছকে দেখতে হবে যে স্টেবল ইনকাম রয়েছে। স্টেবল ইনকাম তখন আসে যখন জন্মছকে বৃহস্পতি একটা স্থির রাশিতে অবস্থান করে আছে, মানে ফিক্সড রাশিতে, এবং বৃহস্পতি যদি দেখা যাচ্ছে যে বৃষ রাশিতে বা ধরো বৃশ্চিক রাশিতে অবস্থান করে আছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা যথেষ্ট অর্থবান হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জন্মছকে লগ্নভাবে বৃহস্পতি এবং তার সঙ্গে শুক্র একত্রে অবস্থান, বৃহস্পতি শুক্র কিন্তু অপরের অ্যান্টি, কিন্তু দুটোই কিন্তু ব্রাহ্মণ গ্রহ এবং দুটোই কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ। সুতরাং লগ্ন এবং দ্বিতীয় ভাব, পঞ্চম, সপ্তম, নবম অথবা দশম, একাদশ ভাবে অবস্থান করে আছে বৃহস্পতি শুক্র একত্রে, তারাও কিন্তু প্রচন্ড অর্থবান হয়। একই ঘরে দুজনে থাকলে দুজনের মধ্যে কোনো বৈরিতা হয়ে, হ্যাঁ বৈরিতা থাকে দুজনের, সেইটা কিন্তু অর্থের ক্ষেত্রে নয়। আচ্ছা, সেইটা কিন্তু তুমি সম্পর্কের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে, শারীরিক ক্ষেত্রে প্রবলেম। ওকে, কারোর জন্মছকে বুধাদিত্য যোগ রয়েছে, বুধাদিত্য যোগ হয়তো দেখা গেছে কারোর জন্মছকে অবস্থান করে আছেন ভাগ্যস্থানে, আচ্ছা, অথবা দ্বিতীয় ভাবে, সেও কিন্তু প্রচন্ড অর্থবান হবে। নবম বা দশম ভাবে যদি থাকে, নবম ভাবে কিন্তু বুধাদিত্য যোগ প্রচন্ড অর্থ দেয়, কিন্তু দশম ভাবেও কিন্তু দেখো একটা জিনিস, এখানে আবার অনেকগুলো ভাগ রয়েছে, কারণ কর্ম, প্রফেশন, আমি কি কর্ম করছি তার উপর ডিপেন্ড করছে আমার ইনকাম লেভেল। ঠিক, আমি যদি একজন বিজনেসম্যান হই তাহলে আমার ইনকাম কিন্তু আনলিমিটেড ইনকাম। ঠিক, কখনো কখনো তার অসম্ভব বেশি ইনকাম আসে, কখনো মডারেট লেভেল ইনকাম, আবার কখনো কখনো কিন্তু বিজনেসম্যানের লোকসানও হয়। সেটা কিন্তু ডিপেন্ড করছে বৃহস্পতির উপরে। এই যে লোকসান ব্যাপারটা কিন্তু রাহু দেয়, বা দ্বাদশের শনি কিন্তু লোকসান দেবে। দ্বাদশে রাহু তোমার প্রচন্ড অর্থ খরচ করিয়ে যাবে। এবং লগ্নের ষষ্ঠ ভাবটাকে দেখতে হবে, ষষ্ঠ ভাবে যদি রাহু থাকে, বৃহস্পতি থাকে, সারা জীবন তুমি লোন, ঋণে জর্জরিত থাকবে। জীবনে তুমি যা ইনকাম করছো, ইনকাম আসছে কিন্তু খরচা হয়ে যাচ্ছে এবং তোমার ইনকাম সাফিসিয়েন্ট নয়, সারা জীবন লোনে জর্জরিত। লগ্নের ষষ্ঠ ভাব তোমাকে দেখতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় ধরো প্রথমে অনেক বছর, বেশ কিছু বছর চরম দারিদ্র্যে কাটলো, ঠিক, তারপর সেখান থেকে সে ফার্স্ট জেনারেশনে হয়তো এত বেশি ব্যবসা করে বা অন্য কোনো ক্যারিয়ারে সাকসেস হলো, একটা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন হয়ে গেলেন তিনি, একদম তার নাম গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো। তো এইটা হয় কেন? মানে তার তাহলে কি কম্বিনেশন ছিল? প্রথমে এত দারিদ্র্যই বা কেন? প্রথমে দেখো যে জন্ম নক্ষত্র, তার হয়তো জন্ম নক্ষত্র অশুভ পজিশনে আছে, জন্ম নক্ষত্র তার বকরি, জন্মরক্ষ অশুভ ভাবে রয়েছে বা অশুভ ঘরে আছে, যার জন্য যখন যে জন্ম নিল, জন্ম নক্ষত্রের মহাদশা চলাকালীন সে কিন্তু ভালো থাকলো না।
তাকে অতি দারিদ্রতার মধ্যে দিয়ে তাকে কিন্তু যেতে হলো। এরপর আসবে তার সম্পদ নক্ষত্র। সম্পদ নক্ষত্র তার হয়তো ফেভারেবল পজিশনে আছে, কারণ সম্পদ নক্ষত্র যদি ফেভারেবল পজিশনে না থাকে সে জীবনেও কোনোদিন ধনী হতে পারবে না। আচ্ছা, কিন্তু তার এমন একটা বয়স যখন তার কর্ম করার কোনো ক্ষমতা নেই। হয়তো সম্পদ নক্ষত্রের মহাদশা শুরু হয়েছে, তার হয়তো বয়স তখন 8 বছর 9 বছর বা 15-16 বছর, সুতরাং তার ইনকামের পজিশন আসেনি, ঠিক তার তখন ইনকাম করার সেই জায়গাটায় সে রিচ করেনি। ফলে দেখা গেল সেই সময়টাও তাকে অর্থভাবে থাকতে হলো, কারণ সে যে ফ্যামিলিটায় জন্মেছে সেই ফ্যামিলি অর্থনৈতিকভাবে তার পুয়ার। এরপর দেখা গেল তার একটা এমন গ্রহের মহাদশা শুরু হলে যখন সে ইনকামের মতো অবস্থায় গেল, যখন সে নিজ ক্ষেত্রে মানে ইনকাম সে শুরু করছে, তখন তার সেই মহাদশাটা ফেভারেবল হয়ে গেল, কারণ তার জন্মছকে হয়তো সেই গ্রহটা তার উচ্চস্থ রয়েছে, অথবা রাজযোগ সৃষ্টিকারী গ্রহ বা যোগকারী গ্রহ, অথবা তার জন্মছকে দেখা যাচ্ছে সে হয়তো উচ্চ পজিশনে রয়েছে এবং শুভ নক্ষত্র যোগে রয়েছে এবং তার বেনিফিক প্ল্যানেট, তারই মহাদশা শুরু হয়েছে। তাহলে কিন্তু সেই সময় কিন্তু আস্তে 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 করে তার অর্থভাগ্য ফিরলেও, এবং তারপরে দেখো এই যে সমস্ত জীবনের সাইকেলটা সেটা কিন্তু আগের থেকেই নির্ধারিত ছিল যে তুমি তোমার কর্মফল, তুমি যা কর্ম করে এসছো তার জন্য প্রথম জীবনটা তোমাকে খুব কষ্টের মধ্যে থাকতে হবে। সব কিছুই কিন্তু তার কর্মফলের উপর ডিপেন্ড করছে, এবং তার হয়তো ছিলই যে জীবনে 30 বছর অবধি সে অর্থনৈতিক অবস্থা মানে ক্ষীণ অবস্থার মধ্যে থাকতে হবে তাকে। ঠিক তারপরের থেকে তার জীবনে প্রচুর অর্থ, আবার এরকমও দেখা গেছে যে সে প্রচুর অর্থ ইনকাম করেছে কিন্তু তার শেষ জীবনটা সে অর্থনৈতিকভাবে চরম দুরবস্থা, সেটা কিন্তু রাহুর কারণে। যেটা তুমি বলছিলে যে হঠাৎ করে মানে ওই যে দারিদ্র যোগটা এলো ধনী অবস্থা থেকে, সেটা রাহুর কারণে হয়, সেটা কেন? একমাত্র জন্মছকে রাহু, শনি এবং বৃহস্পতি তোমাকে পথের ভিখারি করতে পারে। নৈসর্গিক অশুভ গ্রহ ম্যালিফিক প্ল্যানেট হচ্ছেন রাহু, শনিও তাই, ক্রূর গ্রহ হচ্ছেন শনি, কিন্তু বৃহস্পতি তো তা নয়। হ্যাঁ, বৃহস্পতি তো শুভ গ্রহ, তাহলে তা কেন? কারোর জন্মছকে বৃহস্পতি যদি নিচস্থ হয় অথবা লগ্নের দ্বিতীয়ভাবে বৃহস্পতি নিচস্থ অবস্থান করে আছেন বা দ্বাদশভাবে, দ্বিতীয় দ্বাদশ ভাব কানেক্টেড এবং বক্রী নিচস্থ, বক্রীও আবার নিচস্থ এবং তারই মহাদশা শুরু হয়েছে, সে কানেক্টেড হয়ে রয়েছে দ্বাদশ ভাবের সঙ্গে বা ডাইরেক্ট দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে বা দ্বাদশ ভাবের নক্ষত্রপতির আন্ডারে রয়েছে, মানে দ্বাদশপতির নক্ষত্র। সেই ক্ষেত্রে কিন্তু সেই মহাদশা চলাকালীন 16 বছর পিরিয়ডে একটা মানুষ কিন্তু ভিখারিও হতে পারে। রাহু তোমাকে যেমন দেবে তেমনি লুটবে, নিয়ে নেবে। সেই সময় রাহুর মহাদশা যদি আসে, তুমি এক জীবনে প্রচণ্ড ইনকাম করেছো একটা সময়, রাহুর মহাদশা নিচস্থ রাহু লগ্নের দ্বিতীয় ভাবে বা দ্বাদশ ভাবে অবস্থান করে তোমাকে যা দিয়েছে অন্য গ্রহরা, অন্য শুভ গ্রহরা তোমাকে যা দিয়েছে তাদের মহাদশা চলাকালীন রাহুর 18 বছরে তুমি একদম নিঃস্ব হয়ে গেলে। এবং লগ্নের দ্বাদশে যদি শনি অবস্থান করে থাকে বা নবংশ চক্রে দ্বাদশে শনি অবস্থান করে আছে, সেই ক্ষেত্রেও কিন্তু শনির মহাদশা চলাকালীন সেই শনি হয়তো নিচস্থ বা বক্রী এবং অশুভ নক্ষত্রের আন্ডারে রয়েছে বা শত্রু নক্ষত্র যোগে রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার অর্থ থাকবে না শেষ বয়সে গিয়ে। এবং শনি সবসময় কিন্তু বৃদ্ধ বয়সটা কন্ট্রোল কিন্তু শনির হাতে। বৃদ্ধ বয়সে একটা মানুষ কিরকম থাকবে তোমার অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব বলবে। এবং দেখো, একজন অর্থবান হওয়ার জন্য কিন্তু লগ্নকে সবসময় স্ট্রং থাকা দরকার। লগ্ন কিন্তু আলটিমেট সাফল্য, আলটিমেট সাকসেস ডিপেন্ড অন কিন্তু লগ্না সাইন এবং লগ্না লর্ড অলসো। লগ্নপতি যদি তোমার দুর্বল থাকেন বা লগ্নপতি যদি কোনো কারণে বক্রী হয় বা অশুভভাবে বা অশুভ স্থানে দুস্থানগত, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে শেষ জীবনটা প্রচণ্ড পীড়াদায়ক।
এবং তুমি কিন্তু অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে অর্থকষ্টের শেষ জীবনটা কাটবে। সেটার মেন কারকতা কিন্তু হচ্ছেন রাহু, বৃহস্পতি এবং শনি। এই তিনটে কারণের জন্য কিন্তু মানুষ একটা সময় গিয়ে অর্থনৈতিক কষ্টে ভোগে, এবং এই অর্থনৈতিক কষ্টের পিছনে সবসময় কিন্তু হাত থাকে বকরি অথবা নিচস্থ গ্রহের মহাদশা মানুষের জীবনে কিন্তু অভিশাপ বয়ে আনে। তবে এই সমস্ত সমস্যারই তো সময় থাকতে থাকতে প্রতিকার করাও সম্ভব। অবশ্যই। ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে এসে এভাবে প্রতিকার পেয়ে উপকৃত হয়েছেন প্রচুর মানুষ। আসুন তাদের কারোর কথা শুনে নিই তাদের মুখ থেকে। আমার নাম শুভ্রাংশু ঘোষাল। আমাদের বিয়ে হয় 2017 ডিসেম্বর মাসে। তারপর থেকে প্রায় 5 বছর অ্যাপ্রক্স অতিক্রান্ত হয়ে যায়। আমরা বাবা মার সুখ হওয়ার যে আনন্দ তার থেকে বঞ্চিত ছিলাম। আমরা অনেক দরজায় ঘুরে বেরিয়েছি, কিন্তু কোথাও আমাদের এই সমস্যা থেকে কেউ সমাধান বার করে আনতে পারেনি। এতে আমরা ভীষণভাবে, আমি এবং আমার মিসেস মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। ফাইনালি একদিন আমার মিসেস গুগলে টাইপ করে যে বেস্ট অ্যাস্ট্রোলজার ইন ওয়েস্ট বেঙ্গল, তাতে আর কারোর নাম আসে না, ডক্টর সোহিনী শাস্ত্রী, মানে আমরা যাকে ম্যাডাম বলে সম্বোধন করি, এই ম্যাডামের নাম আসে। তো আমরা তখন এই ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট নিই, এবং প্রথম দিন যখন আমরা ম্যাডামকে মিট করি, তো প্রথম সাক্ষাতেই আমাদের যেন মনে হয়েছিল যে আমাদের এই যে মানসিক অবসাদ বা এই যে দ্বিধাগ্রস্ত জীবন ছিল, সেটা যেন মনে হচ্ছিল সেই মুহূর্তেই, মিটিংয়ের মুহূর্তেই যেন মনে হচ্ছিল সেটা থেকে আমরা বেরিয়ে গেছি। তো যাই হোক, ম্যাডাম আমাদের পথপ্রদর্শক, এবং আমরা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করব ম্যাডামের সুস্থ শারীরিক জীবন, এবং যেভাবে উনি আমাদের মতো যারা অসহায় আমাদেরকে যেভাবে উনি সাহায্য করেছেন, এবং বাকি জীবনটা যেন উনি এরকম মুরব্বি পেরেন্টসদের পাশে থেকে সাহায্য করতে পারে, এটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করবো এবং ওনার দীর্ঘায়ু জীবন কামনা করব। কলকাতায় ডক্টর সোহিনী শাস্ত্রীর চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। দিল্লিতে ওনার চেম্বার চিত্তরঞ্জন পার্কে। আর যারা দূরের বন্ধু কোনো চেম্বারই আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কিন্তু বারবার বলছি একটা জিনিস মাথায় রাখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, কাউন্সেলিং করানোর জন্য, প্রতিকার করানোর জন্য কিন্তু ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ নিয়ে ডক্টর সোহিনী শাস্ত্রী অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেটা অনলাইনেই হোক বা চেম্বারে। সোহিনীদি, আজকের মতন তো সময় শেষ, যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু প্রশ্ন শেষ হয় না। হ্যাঁ, আর প্রচুর সূত্র এখনো কিন্তু বাকি রইল। আমরা অর্থনৈতিক যোগে প্রচুর, যেমন জৈমিনী সূত্রম, পরাশরীয় সূত্রম, অনেক সূত্র রইল, কিন্তু আমি একটা বেসিক নলেজ দিয়ে গেলাম, একটা বেসিক অ্যাওয়ারনেস, যাতে মানুষজন বুঝতে পারে যে কি থাকলে কি হতে পারে। ঠিক সেটাই। আগামী দিন এই অনুষ্ঠানে, এই চ্যানেলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।